তো দেখো টাইপ 10 দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি লম্বাংশ উপপাদ্য। ওকে, তো আমরা টাইপ 9-এ দেখছিলাম দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয়। তো দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্রগুলো দেখছি এরকম: সাধারণ সূত্র, এরপরে ত্রিভুজ সূত্র, আর একটা হইতেছে সব থেকে ইম্পর্টেন্ট অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রে আমরা দেখছি যে প্রতিপাদন করে কিভাবে লব্ধির ফর্মুলাটা আনলাম সেটা দেখলাম, লব্ধির মান এবং লব্ধির দিক কিভাবে বের করে সেটা দেখছি, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করা টাইপ 10-এর একটা কনসেপ্ট কিন্তু ইতিমধ্যে আমরা দেখাইছি, বহুভুজ সূত্র। ওকে, বহুভুজ মানেই হইতেছে কি দুইয়ের অধিক ভেক্টর। এখন দেখো টাইপ 10-এ আমরা যেটা দেখব দুইয়ের অধিক ভেক্টরের আরেকটা নিয়ম, আমরা বহুভুজ সূত্র একটা, আরেকটা হইতেছে লম্বাংশ উপপাদ্য। দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি বের করার জন্য দুইটা, একটা হচ্ছে বহুভুজ সূত্র যেটা ডায়াগ্রাম দিয়ে করতে হয়, আর একটা হইতেছে লম্বাংশ উপপাদ্য। তো এইটা অ্যাডমিশন টেস্টে অনেক বেশি কাজে লাগবে, অ্যাডমিশনে অনেক বেশি কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। তো আমরা ইজিলি এই জিনিসটা একটু বোঝানোর ট্রাই করব। খেয়াল করে দেখো, আমরা দুইয়ের অধিক যেহেতু আমরা তিনটা ভেক্টর নিই, খেয়াল করো আমরা ফার্স্টে অ্যাক্সিস আঁকবো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অ্যাক্সিসগুলো আঁকি। এই যে এটা হইতেছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হইতেছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এখন আমরা এই যে অরিজিন থেকে ভেক্টরগুলা আঁকবো। ফার্স্টে প্রথমে একটা ভেক্টর নিয়ে আমরা P1, এটা হচ্ছে আমাদের P1 একটা ভেক্টর আমরা নিলাম যেটা এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করেছে। ওকে, এবার আমরা আরেকটা ভেক্টর আঁকি P2, এই ভেক্টরটার নাম দিলাম, এবং এই P2 ভেক্টরটা এক্স অক্ষের সাথে θ2 কোণ উৎপন্ন করেছে। আবার খেয়াল করো, আমরা যেহেতু তিনটা ভেক্টর নিব আমরা P3 আঁকবো, তো আমরা এই দিকে P3টা আঁকলাম, এটা হচ্ছে আমাদের P3। এই P3 ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ3 কোণ উৎপন্ন করেছে। ওকে, P1 ভেক্টর এক্স অক্ষের সাথে θ1, P2 ভেক্টর এক্স অক্ষের সাথে θ2 কোণ, এবং P3 ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ3 কোণ উৎপন্ন করেছে, তাই তো? এখন এই P1 P2 P3 এই তিনটার লব্ধি ভেক্টরের মান কিভাবে বের করব সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল খেয়াল করো, আমরা উপাংশ কিন্তু দেখছি, উপাংশ কিভাবে বের করে সেটা আমরা দেখেছি। তো লম্বাংশ যেহেতু বলছে তার মানে এটার সাথে উপাংশ রিলেটেড আছে, এটা মাথায় রেখে দাও। তো এখন ফার্স্ট কাজ করবা যেটা, এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর তুমি এই তিনটা ভেক্টরের উপাংশ বের করবা। এক্স অক্ষ বরাবর তিনটা ভেক্টরের উপাংশ বের করবা। কিভাবে করবা? কোনো নির্দিষ্ট দিকে একটি ভেক্টরের উপাংশের মান, আমরা পিক আপ লাইনটা বলছিলাম যে কোনো নির্দিষ্ট দিকে একটি ভেক্টরের উপাংশের মান ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান ইনটু ওই নির্দিষ্ট দিকের সাথে ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। মনে করে দেখো, তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের উপাংশটা কি হবে, বা P1 ভেক্টরের উপাংশ হবে কি P1 ইনটু এই যে এক্স অক্ষ এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ যে θ1, এই θ1 কোণের কোসাইন, অর্থাৎ P1 কোসাইন θ1, তাই তো? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর P1 ভেক্টরের উপাংশ। আবার এক্স অক্ষ বরাবর P2 ভেক্টরের উপাংশটা আমরা যদি বের করি কি হবে তোমরা বলো তো? ওই ভেক্টরের মান অর্থাৎ P2 এর মান ইনটু P2 এবং x এর মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে আমরা লিখতে পারি এক্স অক্ষ বরাবর P2 ভেক্টরের উপাংশ হবে P2 কোসাইন θ2। ওকে, আবার খেয়াল করো P3 ভেক্টর, এই ভেক্টরের উপাংশের মান বের করব কোন দিক বরাবর? x বরাবর। তাহলে ওই ভেক্টরের মান অর্থাৎ P3 এর মান এবং
ওই নির্দিষ্ট দিকের সাথে ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন, তাহলে এক্স এর সাথে পি এর মধ্যবর্তী কোণের কোসাইন, তাহলে এই যে p3 কোসাইন থিটা 3। ওকে, এক্স অক্ষ বরাবর তিনটা ভেক্টরের উপাংশ আমরা নিছি, যেহেতু তিনটা ভেক্টরের লব্ধি বের করতে হবে, তাই তো। তো এই তিনটা ভেক্টরের লব্ধির মান যদি আর হয়, আমরা ধরে নিচ্ছি লব্ধির মান হইতেছে আর, লব্ধির মান হইতেছে আর, এই যে লব্ধিটা মনে করো এইভাবে গেল, এই যে এইদিকে গেল লব্ধি, এই যে এটা হচ্ছে লব্ধি। ওকে, লব্ধির মান হইতেছে আর, এবং এই আর ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। আর ভেক্টর বা লব্ধি যেটা, কার কার লব্ধি, p1 p2 p3 এর লব্ধি আর এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা কি লিখতে পারি, এই আর ভেক্টরের বা লব্ধি ভেক্টরের উপাংশ কত এক্স অক্ষ বরাবর, আর কস থিটা, রাইট। তাহলে আমরা লিখতে পারি এটা হইতেছে আর কস থিটা, এই তো আর কস থিটা। তো খেয়াল করো ভাইয়া, লব্ধি ভেক্টরের উপাংশ আর কস থিটা, বাকি যে ভেক্টরটা ছিল প্রত্যেকটার p1 cos থিটা, p2 cos থিটা 2, p3 cos থিটা 3, এক্স অক্ষ বরাবর সবারই আমি কি করছি, উপাংশ বের করছি। তাহলে এইটা মাথায় রাখবা, এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ যা হবে, লব্ধি ভেক্টরের উপাংশ যা হবে, ওই যে মূল ভেক্টর যেগুলো ছিল, প্রদত্ত ভেক্টর যেগুলো ছিল, ওই ভেক্টরগুলার উপাংশের সমষ্টিও কি হবে, তাই হবে। এক্স অক্ষ বরাবর এই যে মূল ভেক্টরগুলা, অর্থাৎ যে ভেক্টরগুলা দেয়া আছে, বা ক্রিয়ারত ভেক্টর, ক্রিয়ারত ভেক্টর গুলার উপাংশ যা হবে, উপাংশের সমষ্টি যা হবে, অর্থাৎ এইগুলার তিনটার যোগফল যেটা হবে, আর কস থিটাও তাই হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি আর কস থিটা ইজ ইকুয়াল টু কি, p1 কোসাইন থিটা 1 প্লাস p2 কোসাইন থিটা 2 প্লাস p3 কোসাইন থিটা 3। তো তুমি এখানে কি করবা জানো, তুমি জাস্ট আমাকে ফলো করো, দেখো যে কিভাবে করতেছি। আমি কোনো ফর্মুলা ডেরাইভ করব না, আমি প্রসেসটা তোমাকে বুঝাই দিতেছি। তো প্রসেসটা যদি ইতোমধ্যে তুমি কিছু বুঝে যাও, দেখো লব্ধির উপাংশ এক্স অক্ষ বরাবর যা হবে সেটা কার সমান হবে, লব্ধির উপাংশ এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ যা হবে, প্রদত্ত ভেক্টরগুলার উপাংশের যোগফলও তাই হবে। বা বলা যায় প্রদত্ত ভেক্টরগুলার উপাংশের যোগফল, এক্স অক্ষ বরাবর প্রদত্ত ভেক্টরগুলোর উপাংশের যোগফল ইজ ইকুয়াল টু লব্ধি ভেক্টরের উপাংশ, তাই তো। একইভাবে আমি যদি ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো বের করি, তাহলে কি হবে বলতো, ওয়াই অক্ষ বরাবর আমার p1 ভেক্টরের উপাংশ কি হবে, p1 সাইন থিটা 1, তাই না। এইটুকু তো বুঝো কিভাবে সাইন থিটা 1, কারণ তুমি যদি উপাংশের বেসিক কনসেপ্ট দিয়ে করো, তুমি বলতে পারবা যে এখানে হবে p1 কোসাইন 90 মাইনাস থিটা 1, p1 কোসাইন 90 মাইনাস থিটা 1। তো p1 কোসাইন 90 মাইনাস থিটা 1 মানেই হইতেছে p1 সাইন থিটা 1। তাহলে p1 সাইন থিটা 1, একইভাবে p2 সাইন থিটা 2, p2 সাইন থিটা 2, আর p3 ভেক্টরের উপাংশের মান হবে p3 সাইন থিটা 3, তাই তো, p3 সাইন থিটা 3। তো ওয়াই অক্ষ বরাবর এই যে ভেক্টরগুলো ছিল, এই ভেক্টরগুলোর উপাংশের মানের যোগফল কি হবে জানো, লব্ধি ভেক্টরের উপাংশ, অর্থাৎ আর ভেক্টরের উপাংশ, আর ভেক্টরের উপাংশ কি হবে, আর সাইন থিটা। ওকে, তো এখন খেয়াল করো, আমরা এই দুইটা জাস্ট ইকুয়েশন নিব, জাস্ট এই দুইটা ইকুয়েশন নেব, এটাকে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন হিসেবে নিব। তো 1 নাম্বার ইকুয়েশন কোনটা, 1 নাম্বার ইকুয়েশন হইতেছে আমার এক্স অক্ষ বরাবর ওই ভেক্টরগুলোর উপাংশের সমষ্টি ইজ ইকুয়াল টু লব্ধি ভেক্টরের উপাংশ। ইকুয়েশন 2 কি, ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর ওই ভেক্টরগুলার উপাংশের সমষ্টি ইজ ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের উপাংশ।
এখন আমার বের করতে হবে কি বলো তো, আমার কাছে চাবে হইতেছে লব্ধির মান, অর্থাৎ আরটা বের করতে হবে আর থেটাটা বের করতে হবে। তো তোমার যদি কমন সেন্স বলে কিছু থাকে তাহলে তুমি আমাকে বলো যে আমাদের যখন আর বের করতে হবে আর হচ্ছে থেটা বের করতে হবে, অর্থাৎ এই যে আর হচ্ছে এই যে থেটা, এটা বের করতে হবে। তো আমরা দুইটা ইকুয়েশন পাইছি, দুইটা আননোন আছে, আর থেটা দুইটা আননোন আর দুইটা ইকুয়েশন আছে, ইজিলি বের করা যায় না? যেহেতু একটা সাইন একটা কোজাইন, তাহলে আমি যদি আমার থেটাটা পেতে চাই তাহলে আমি কি করব, একটা সাইন ইকুয়েশন আছে আর একটা কোজাইনের ইকুয়েশন আছে, আমি যদি থেটা পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে জানো, 2/1 করতে হবে, অর্থাৎ 2 নাম্বার ইকুয়েশন ডিভাইডেড বাই 1 নাম্বার ইকুয়েশন। এটা করলে কি হবে, সাইন থেটা বাই কোজাইন থেটা একটা অনুপাত আমরা পেয়ে যাব, তাই না? তো সাইন থেটা বাই কোজাইন থেটা মানে ট্যান থেটা, তো ট্যান থেটা থেকে তুমি থেটার ভ্যালুটা বের করে ফেলতে পারবা। আবার যদি আমরা লব্ধির মানটা বের করতে চাই তখন কি করতে হবে, এই থেটাটা করে ফেলতে হবে না, আমার হিসাবের মানে থেটাটাকে এলিমিনেট করে ফেলতে হবে। তো থেটাটাকে এলিমিনেট করে ফেলতে গেলে বা এই টার্মটাকে এলিমিনেট করে ফেলতে গেলে কি করতে হবে বলো তো, তুমি যদি 1 নাম্বার স্কোয়ার করো এবং 2 নাম্বার স্কোয়ার করো এবং দুটো যোগ করো তাহলেই হয়ে যায়। 1 নাম্বার স্কোয়ার করবা, 2 নাম্বার ইকুয়েশন স্কোয়ার করবা, মানে দুইটা ইকুয়েশন বর্গ করে যোগ করে দিবা, তাহলে কি হবে খেয়াল করো, তখন কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা পাবা, বা সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা পাবা। তো সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তো স্কোয়ার করে যোগ করলে আমরা আর এর ভ্যালুটা পাবো, আর যদি 2/1 করি অর্থাৎ 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দিই তাহলে আমার আরটা ক্যান্সেল আউট হয়ে যাবে, r/r, এবং থাকবে কি এই সাইডে শুধুমাত্র ট্যান থেটা, সাইন থেটা বাই কোসাইন থেটা ইজ ইকুয়াল টু ট্যান থেটা। তো থেটার ভ্যালুটা তুমি পেয়ে যাবে, কারণ কি, কারণ এই পাশে প্রত্যেকটা টার্মের ভ্যালু, প্রত্যেকটার ভ্যালু তোমাকে দেয়া থাকবে, p1 থেটা 1, p2 থেটা 2, p3 থেটা 3, সব কিছু দেয়া থাকবে কোশ্চেনে। ওকে, সো প্রসেসটাকে আমরা বুঝতে পেরেছি। লম্বাংশ উপপাদ্য আমরা কনসেপ্ট পড়ার আগে, এই যে বিবৃতিটা পড়ার আগে আমরা কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, মেথডটা কি। এই মেথডটা যদি শিখে ফেলো অনেক অনেক প্রবলেম অনেক সহজেই করে ফেলবে এবং অ্যাডমিশনে এটা অনেক বেশি কাজে লাগবে। তো এখানে এই কথাটাই বলা হয়েছে, কোনো নির্দিষ্ট সমতলে একই বিন্দুতে একই সময়ে নির্দিষ্ট সমতলে ক্রীড়ারত ভেক্টরগুলোর নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি লব্ধি ভেক্টরের লম্বাংশের সমান, ওই ভেক্টরগুলোর লব্ধি ভেক্টরের লম্বাংশের সমান, এইটাই কিন্তু আমরা করলাম। ইকুয়েশন দুইটা যে দিছি না, এই বিবৃতির উপর ভিত্তি করে ইকুয়েশন দুইটা লিখছি, বুঝতে পেরেছো? আশা করব এই প্রবলেমটা আমরা কি বুঝতে পেরেছি। ওকে, তো আমাদের টাইপ 10 আমরা কমপ্লিট করেছি, আমরা বহুভুজ সূত্রও শিখেছি, আমরা লম্বাংশ উপপাদ্যের কনসেপ্টও দেখেছি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এই যে 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন কীভাবে আমরা আনলাম সেটা বুঝবো। মাথায় রাখবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তুমি এই যে থেটা যে ধরতেছো, কোনগুলো যে নিতেছো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিতেছো। ওকে, তো আমাদের এই যে টাইপ 10 এই পর্যন্তই। টাইপ 11-এ আমরা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ পড়বো, সেটা হইতেছে নদী এবং নৌকা। ওকে, তো আল্লাহ হাফিজ সবাইকে।